আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আমরা আমাদের একটা অবস্থান চালাচ্ছি। বেশি যে দাবির উপর আমরা এই আন্দোলন চালাচ্ছিলাম আংশিকভাবে সেটা একটা পূরণ হয়েছে, কিন্তু সেই পূরণের হতে গিয়েও আমরা দেখলাম এখনো পর্যন্ত একটা গণ্ডগোল এখানে রয়েছে। সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম, সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম সেই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি। অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে মধ্যশিক্ষা পর্ষদ, সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছিল। ফলে বেশ কিছু ইরোর এসছে, ভুলভাল এসছে। তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি, কিন্তু তার নামও এসে গেছে। এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে, তার নামও এসে গেছে। তো এরকম বেশ কিছু ফল্ট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে। যারা এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করছিল তাদেরও বাদ গিয়েছে। ফলে একটা বড় অঙ্কের মানে শিক্ষক শিক্ষিকাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত দপ্তরকে ইনফর্ম করেছি, আজ এবং কাল শেষ সময় দিয়েছি। সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাও ডাক দেবো। আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ঢুকতেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমে। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে 30 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব। 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশনের ব্যাপার আছে। এই রিভিউ পিটিশন করতে গেলে যে ওয়াকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয়। আমাদের লয়াররা সেই সিগন্যালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন। আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাব এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালাতনামা সাইনের কাজটা যেমন করব, পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন অভিযানে ডাকবো। এটা আমার প্রাথমিক। চেয়ারম্যানের সঙ্গে কি এই তালিকা নিয়ে কোনো না, এসএসসি আমরা করছি না এই কারণে যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে যেটা আছে মধ্যশিক্ষা পর্ষদে আমাদের যারা মানে নন টিচিং স্টাফ আমাদের মানে আনপেন্টেড নন টিচিং স্টাফ যারা আছে আমাদের বন্ধু বান্ধব তাদেরও একটা আন্দোলন ওখানে চলছে। তাই ওই দপ্তরেও যিনি কর্ণধার তিনি যাচ্ছেন না, তো ওখানে গিয়ে লাভ নেই। তাই একমাত্র এখন খোলা আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, যাদের দ্বারা এই সমস্যার সমাধান হতে পারে। তাই আমাদের তালিকা সংশোধনের বিষয়ে কি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কোনো কথা হয়েছে? তিনি কোনো আশ্বাস দিয়েছেন? চেয়ারম্যান স্যারের সঙ্গে একটা মৌখিক কথা হয়েছে, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে আমরা নিজেরা একটা গুগল শিখে কার কার নাম আসেনি সেই ডেটাটা কালেক্ট করছি, কিন্তু এই দায়িত্বটা তো আমাদের নয়, এই দায়িত্বটা দপ্তরকে নিতে হবে। কারণ আমরা ডেটা কালেকশন করলে তার ভুল ভ্রান্তি হতে পারে, আর এই ভুল ভ্রান্তিতে তারা আমাদের উপরে বলটা ছেড়ে দিতে পারে। আমরা বারবার বলছি দপ্তর ভুল করেছে, দপ্তরের দায়িত্ব সেই ভেরিফিকেশনটা করিয়ে তাদের নাম আবার নথিভুক্ত করা। এটা আমরা আগের দিনও জানিয়েছি, কালকেও জানি। এখানে আমাদের থাকার মতো আর সেই দাবি আমরা এখানে রাখছি না। আমরা এখান থেকে আমাদের বাকি কেন আরও কিছু কারণও আছে সেগুলো আরও দুদিনের সময়সীমা কেন দিলেন এবং বিকাশ ভবন অভিযানের ডাক কেন দিলেন? দুদিনের সময়সীমা এই কারণে দিলাম, কারণ দেখুন আমাদের প্রায় 1200 থেকে 1300 যোগ্য শিক্ষক তাদের নাম কিন্তু বাদ চলে গেছে। তাদের কোনো লিস্টে নাম ছিল না, সেটা হচ্ছে ওনাদের মিস্টেক, ওনারা স্বীকার করে দিতে আমাদের মিস্টেক হয়েছে। তাহলে কিন্তু লিস্টে নেই যাদের নাম নেই, এরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, ওনাদের মিস্টেকের কারণে কিন্তু এই নামগুলো আসেনি। এবং এমন হয়েছে কিছু ডিস্ট্রিক্টে কিছু অযোগ্য ক্যান্ডিডেটের নাম ঢুকে গেছে, সেটা আপনারা খোঁজও পেয়েছেন কয়েকজনের নাম। মানে তাই দুদিনের মধ্যে না হলে আপনারা বিকাশ ভবন অভিযান করবেন? আমরা বিকাশ ভবন দিলাম যে এই দুদিনের মধ্যে এই সময়সীমার মধ্যে তারা যেন এই যে লিস্ট
সেইটাকে যেন সংশোধন করে। কারণ এই লিস্ট আজকে 6-7 বছর চাকরি করার পর তৈরি হয়েছে, সেখানে এত গাফিলতি কী করে হতে পারে? একটা সরকার পক্ষ একটা নিয়োগ করছে, সেই নিয়োগের একটা লিস্টে এত গাফিলতি, এখানে যারা কোনো সিবিআই লিস্টের নাম নেই, তাদের কোনো টেন্টেড লিস্টের নাম নেই, তারপরেও যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরেও তাদেরকে আজকে অযোগ্য যে তাকমাটা সেটা থেকেই যাচ্ছে, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা অযোগ্য। তারা আজকে কান্নাকাটি করে তাদের শরীর খারাপ করছে, তাদের মানে ভবিষ্যতে কি হবে, তাদের আদৌ স্যালারি হবে নাকি, তারা প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে আছে। তো এইরকম কেন হবে? একটা লিস্ট বানাতে 1 বছর 2 বছর, এখন আপাতত আরও 1 মাস টাইম, এই সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের পর 1 মাস টাইম, তারপরেও একটা কংক্রিট লিস্ট তৈরি হলো না। তো সেই জন্য আমরা 2 দিন সময়সীমা বেঁধে দিলাম, তার মধ্যে যেন প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট ওই লিস্টের মধ্যে যেন থাকে। তোমরা বলছো তোমরা ফের এই গরমের ছুটিতে যখন স্কুল করবে তখন আবার আন্দোলন করবে, সেই আন্দোলনটা কোথায় হবে? না, এখনও ডিসিশন নেওয়া হয়নি। আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে, যেরকমভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় প্রত্যেকটা কর্মসূচি আমাদের জানিয়ে দেওয়া হবে। যেহেতু 30 তারিখ ছুটি পড়ছে, তার আগে আমাদেরকে স্কুল যেতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট এসে গেছে, তাই আমরা কিছুদিন স্কুলেও যাবো। তার মধ্যে আমাদের রিভিউ পিটিশনের কাজও চলবে, আর আন্দোলনটাও হবে। কারণ হচ্ছে আন্দোলন আমাদের না চললে আমাদের যে কি মুভমেন্ট এক্ষুনি করলো, যে কীভাবে আমাদের চাকরি বাঁচাবেন সেটা আমাদের দেখা দরকার নেই, কিন্তু আমাদের এই চাকরিটাই রাখতে হবে। কারণ আমরা যোগ্যতার সাথে এই চাকরিটা পেয়েছিলাম। কার ভুলে যে আজকে আমরা রাস্তায় আমরা জানি না, কিন্তু সেই ভুল সংশোধন যারা করেছে তাদেরকেই করতে হবে। দেখুন, আমরা কখনো চাই না যে একটা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটুক। আমরা কখনো কি দেখেছি কোনো জায়গায় যে দুটো বিরোধী দল একই জায়গায় সভা করে? তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা একে অপরকে প্রতিপক্ষ মনে করছি এই লড়াইয়ে, সেখানে দাঁড়িয়ে যারা চিহ্নিত টেন্টেড, সুপ্রিম কোর্টের বিচারে হোক বা সিবিআই রিপোর্টে হোক, আর আমরা যারা আনটেন্টেড বা সুপ্রিম কোর্টের ভাষায় স্পেসিফিক্যালি নট টেন্টেড, তারা এক জায়গায় কখনো আন্দোলন চালিয়ে যাব, তাহলে সেখানে ঝামেলা হওয়াটা মানে অবশ্যই বাঞ্ছনীয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই চাই না যে লড়াইটা আমাদের সুপ্রিম কোর্টেই লড়তে হবে, এবং যার জন্য যে ডকুমেন্টস বা যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে সেটা আমাদেরকে এসএসসি এবং বিভিন্ন দপ্তর থেকেই নিতে হবে। যেটা আমরা বারবার বলেছি, যোগ্য অযোগ্যের সার্টিফাইড তালিকা এবং 22 লক্ষ এমআর। তো সেই জায়গাগুলো আমরা অবশ্যই দাবিগুলো নিয়ে চলব, কিন্তু এই এসএসসি অফিসে এখন বসে আমরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যাব, ঝামেলায় জড়িয়ে যাব এবং আসল যে উদ্দেশ্য সেটা থেকে পিছিয়ে যাব, এটা আমরা চাইছি না। হাতাহাতির ভয়ে সরে যাচ্ছ? হাতাহাতি অবশ্যই, দেখুন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কখনোই হাতাহাতি চাই না। তো যদি বলেন যে হাতাহাতির ভয়, অবশ্যই আমরা হাতাহাতি চাই না, হাতাহাতির ভয়ে আমরা সরে যাচ্ছি, তাহলে তাই। কারণ আমরা চাই না যে যোগ্য হয়ে শিক্ষক শিক্ষিকা হয়ে হাতাহাতিতে যাব, বাকবিতণ্ডায় জড়াবো, আর মানুষ আর মিডিয়া সেটাকে দেখাবে যে শিক্ষক শিক্ষিকা হয়ে এরকমটা করছে। আমরা চাইছি যেগুলো আমাদের দরকার আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, সেগুলো মানে কালেক্ট করা, তার জন্য যে আন্দোলন করা সেটা করা, এবং আইনি পথে আইনি লড়াইয়ে সামিল। যেটা বলার, আমরা অনেকেই জানি যে আমাদের অনেক টিচারের যারা যোগ্য তাদের নাম কিন্তু এখনও আসেনি। সেক্ষেত্রে চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় আমার কথোপকথন হয়েছে। গতকালও আমি অনেকবার দফায় দফায় ওনাকে ফোন করেছি। লাস্ট অবধি আজ সকালে এই প্রেস মিটের আগেও উনি যেটা জানিয়েছেন যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, যেমন টেন্টেড কিছুজন কিন্তু এই লিস্টে ঢুকে পড়েছেন, সেই সংখ্যাটা এখনো অবধি 7। সেই সংশোধনী চেয়ারম্যান প্রথমে বার করছেন এবং ওই সংশোধনটা ইমিডিয়েটলি করা হচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন ববিতা সরকার আর অনামিকা ম্যাডাম যিনি আছেন, তারা একই স্কুলে কিন্তু দুজনের নামই এসেছে। এই রকম জিনিসগুলো সংশোধন করা হচ্ছে, উনি এটা প্রথমে করবেন। আর যে নাম না আসার ব্যাপারটার ক্ষেত্রে উনি যেটা ক্ল্যারিফিকেশান দিয়েছেন যে 1364 কাছাকাছি একটা লিস্ট, সেটা নন জয়েনিং এবং ভ্যাকেন্সি প্রবলেম, এই লিস্টটা ওনাদের সার্ভারে আছে, যেখানে কিন্তু ক্লিয়ারলি সেই আপডেটেড মানে ইনফরমেশনটা নেই যে এদের মধ্যে আদৌ কারা জয়েন করেছিলেন বা আদৌ কারা চাকরি করছেন কি করছেন না। সেই জায়গাতেই এই যেমন আমারও নামটা বাদ গেছে, ঠিক ওই জায়গা থেকেই, এবং বাকি টিচারদেরও তাই। উনি যেটা করতে চলেছেন, এই যে লিস্টটা আছে উনি এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে সমস্ত ডিআইকে পাঠাচ্ছেন,
এবং ডিআইরাই ঠিক করবেন যে এদের মধ্যে যারা চাকরিতে করছেন তাদের থাকবে, যারা করছেন না তাদের কোনো ব্যাপার আসলো না। আলটিমেটলি এইভাবেই সবার যাদের নামটা বাদ গেছে যোগ্য যারা তাদেরটা লিস্টেড হয়ে যাবে। উনি বলেছেন আজ কালের মধ্যে করবেন, যদি না হয় তখন আমরা পরবর্তী পদক্ষেপের কথা ভাববো। কিন্তু এই সংখ্যাটা কত? এখনো অবধি কতজন বাদ গেছে এটা ক্লিয়ারলি বলা সম্ভব নয়, কিন্তু আমরা দেখুন দায়িত্বটা আমাদের নয় যে কারা বাদ গেছে সেটা আমরা কালেক্ট করে তাদের জানাবো, দায়িত্বটা তাদের। কিন্তু আমরা তবুও একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এখনো অবধি 300 ক্রস করেছে, আশা করা যায় এটা অনেকটা বাড়বে। তো সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার যেহেতু এটা পাঠাবেন বলেছেন, আর তাই আলাদা করে লিস্ট করার প্রয়োজন হয়তো তো পড়বে না, সবার নাম হয়তো আসবে। পিএইচ ক্যাটাগরি যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বলেছেন, তাদের বেশিরভাগেরই নাম নেই। পিএইচ ক্যাটাগরির টিচার্সরা যারা আছেন তারা প্রত্যেকেই এই লিস্টে থাকবে এবং সেটারও ব্যবস্থা করা হচ্ছে, উনি সেই লিস্টও পাঠিয়ে দেবেন, প্রত্যেকেই এই লিস্টে থাকবে। আলাদা নয়। আচ্ছা, নেক্সট যেটা বলার, আমরা দেখেছি যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ তারা অনশনে সামিল হয়েছেন, অনশন বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের অবস্থা খুব শোচনীয়। তারা হসপিটালাইজড হচ্ছেন, কিন্তু গায়ের জোরে মনের জোরে শুধুমাত্র নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা লড়াইটা করে যাচ্ছে, জীবন বাঁচানোর লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গেও কিন্তু অসহযোগিতা করা হয়েছে। প্রেসিডেন্ট নিজে তো চলে গেছেন, কিন্তু পর্ষদে আমরা দেখেছি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই অমানবিক একটা কাজের তীব্র ধিক্কার জানাই আমরা এটাও দেখছি যে সুপ্রিম কোর্টের লড়াইয়েই হয়তো তাদের বেতনটা কেড়ে নেওয়া হয়েছে, তাদের আর স্কুলে ফেরত যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু পর্ষদ এটা কেন করলো না? এটা তো করলে ভালো হতো। যেমন পঠন পাঠনের কথাটা বলেছেন, সেরকম স্কুল পরিচালনা বা স্কুলের যে এত প্রকল্প চলে, মিড ডে মিল, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, এই যে এত প্রকল্প, এগুলোতে গ্রুপ সি গ্রুপ ডিরাই কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তাহলে সেক্ষেত্রে তাদের কাজের জায়গাটা কেন অগ্রাধিকার দেওয়া হলো না? তাদেরটা কেন বেশি করে তুলে ধরা হলো না? আজকে তাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে না, এই দায়টা কি সরকার নেবে না? তাদের সংসার কিভাবে চলবে? টিচারদের নয় আগামী 8 মাসের জন্য একটা জাস্ট সাময়িক ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাও তো চলবে, কিন্তু নন টিচিং স্টাফদের কি করে চলবে? আমার মনে হয় এটা সরকারের দেখা উচিত। সুপ্রিম কোর্টের অর্ডারে যেহেতু বেতন দেওয়ার কোনো চান্স নেই, সেই জন্য মুখ্যমন্ত্রীর কোনো একটা ব্যবস্থা করা উচিত, যাতে যারা আনটেন্টেড নন টিচিং স্টাফ তারা তাদের মাসিক খরচটা অন্তত চালাতে পারেন। এই ব্যবস্থা ইমিডিয়েট তার করা উচিত বলে আমার মনে হয়। আর যে বিষয়টা গতকালের ঘটনা নিয়ে অনেকে বললেন, দেখুন একটা জায়গায় থাকলে, দুটো বিবাদী পক্ষ থাকলে ঘটনা এরকম ঘটবে। সেক্ষেত্রে হ্যাঁ, আমি এটা তীব্র নিন্দা জানাই যে গায়ে হাত তোলাটা, কিন্তু যেটা ঘটেছে ওটা আমরা পুলিশে জানাই, থানা থেকে পুলিশ আসে, আমরা তাদের 2-3 জন নিয়ে আমি সেখানে থেকে পুলিশের সাথে কথা বলে আমরা তাদের সঙ্গে মীমাংসা করে নিয়েছি এবং বলেছি আপনাদের যে দাবি দেওয়া সেটা আপনারা জোর গলায় বলুন, আমাদের যে দাবি দেওয়া আমরা জোর গলায় বলব। সেটা একে অপরের পরিপন্থী হতে পারে, কিন্তু কেউ লাইন ক্রস করবেন না, কেউ কারোর গায়ে আঘাত হানার চেষ্টা করবেন না। যেটা হবে সেটা আইনি লড়াই হবে, সেটা মুখে স্লোগানের ভিত্তিতে হবে, বাকি কোনো কিছুতে আমরা জড়াতে চাইছি না। দেখুন, আমি কোনো এফআইআর বা কোনো কেস নিতে কেসের মধ্যে যেতে বারণ করেছি। আমি চাইনি এরকমটা হোক। আমি চেয়েছি যে একটা ভালো বার্তা সবার কাছে যাক, কারণ ওখানেও যারা আছে তারাও কিন্তু এত বছর ধরে চাকরি করে এসেছেন, তারাও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিলেন। এখন তারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন ঠিকই, কিন্তু এই লড়াই যদি এইভাবে চলে তাহলে সমাজের কাছে ভুল বার্তা যাবে যে শিক্ষক শিক্ষিকা হয়ে তারা এরম হাতাহাতিতে জড়িয়েছেন এবং এই ঝামেলাগুলো করছে।